প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো। তোমাদের সবার প্রতি রইল নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বিনোদপুর ডিগ্রি কলেজ। তো আজকে আমরা একাদশ শ্রেণীর কবিতা অংশ থেকে আলোচনা করব। আমাদের আজকের কবিতাটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো প্রথমেই আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দু একটি কথা বলে নেব। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিক কবিদের প্রধা। তিনি বাংলা সাহিত্যের সর্বদিক থেকে আধুনিক কবি। তো মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে একটি গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে সাগরদাড়ি, সেই সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো গ্রামে মায়ের তত্ত্বাবধানে তার প্রাথমিক শিক্ষার পাঠ সমাপ্ত হয়। বাবা রাজনারায়ণ দত্ত এবং পিতা জাহ্নবী দেবী। তো পিতা রাজনারায়ণ দত্ত একজন পতিতযশা আইনজীবী ছিলেন। তিনি কলকাতায় বসবাস করতেন। সেই সুবাদে প্রাথমিক পাঠ সমাপনের পর উচ্চশিক্ষার জন্য পিতা রাজনারায়ণ দত্ত মাইকেল মধুসূদন দত্তকে কলকাতায় নিয়ে যান এবং ইংরেজদের যে মিশনারি স্কুল ছিল সেই স্কুলে তাকে ভর্তি করে দেন এবং 1833 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজের 7ম শ্রেণীতে ভর্তি হন। তো এই হিন্দু কলেজে পড়াকালীন সময়ে 1843 খ্রিস্টাব্দে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে পিতৃপ্রদত্ত নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। এবং এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে হিন্দু কলেজ থেকে তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে হিন্দু কলেজে পড়া থেকে তিনি বঞ্চিত হন এবং তিনি বিশপস কলেজে ভর্তি হন। এবং এই বিশপস কলেজে ভর্তি হওয়া এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে পিতার সাথে তার সম্পর্কের একটি চিড় ধরে। তিনি মাঝে মাঝে পিতার অবর্তমানে বাড়িতে আসতেন মায়ের সঙ্গে দেখা করার জন্য। এটি ছিল তার পরিবারের সাথে তখন যোগাযোগ। তো মাইকেল মধুসূদন দত্ত
এই অবস্থা চলাকালীন পিতা মৃত্যুবরণ করলে মাতা মৃত্যুবরণ করেন এবং একটা সময় পিতাও মৃত্যুবরণ করেন। আগে তো মায়ের সঙ্গে দেখা করার সময় মা তাকে যে পয়সা কড়ি তাকে সাহায্য হিসেবে দিতেন, তার থেকেই তার ভরণ পোষণের ব্যবস্থা হতো। কিন্তু তিনি একটি কঠিন অবস্থার সম্মুখীন হন। তো এই কঠিন অবস্থার সম্মুখীন হলে তিনি কলকাতা ছেড়ে মাদ্রাজ গমন করেন। তার আগে আরও একটি কথা বলে রাখা দরকার, মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষা এবং বাঙালি মেয়েকে তিনি অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। তার অন্তরে একটি লালিত স্বপ্ন ছিল যে তিনি বড় ইংরেজ কবি হবেন এবং প্রচুর অর্থ সম্পদের মালিক হবেন, যে অর্থ সম্পদ দুহাতে খরচ করে কখনো ফুরানো যাবে না। যশ এবং প্রতিপত্তিতে দুনিয়া জোড়া নাম হবে, এটি ছিল তার আজন্ম লালিত স্বপ্ন। আর তার স্বপ্নের কবি ছিলেন মিল্টন। মিল্টনের প্যারাডাইস লস্টের মতো তিনি জগৎ বিখ্যাত মহাকাব্য লিখবেন এবং জগৎ বিখ্যাত একজন কবি হবেন। সারা পৃথিবীর মানুষ এক কথায় চিনবে মাইকেল মধুসূদন দত্তকে। এটি ছিল তার আজন্ম লালিত স্বপ্ন। তো হিন্দু কলেজে লেখাপড়া করার সময় তিনি সাহিত্য নিয়ে চর্চা করতেন, অবশ্য সেটি ইংরেজিতে। এবং বিশপ কলেজে যখন পড়ছিলেন তখন তার হিব্রু, ল্যাতিন বিভিন্ন ভাষা তিনি শিখে নেন। এছাড়াও তিনি ফরাসি, ইতালি, সাংস্কৃতিক, ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। যেহেতু তার আজন্ম লালিত স্বপ্ন ছিল তিনি বড় ইংরেজ কবি হবেন, তো যে ভাষায় যত নামি দামি মহাকাব্য ছিল এবং তিনি একটি জগৎজোড়া মহাকাব্য, যার খ্যাতি হবে জগৎজোড়া, সেই মহাকাব্য লিখে তিনি খ্যাতি অর্জন করবেন। এরকম একটা লালিত স্বপ্ন থেকে যে ভাষায় যত বড় বড় মহাকাব্যগুলো ছিলেন, সেই মহাকাব্যের আদলে তিনি মহাকাব্য লিখবেন বলে যত মহাকাব্য ছিল সেই মহাকাব্যগুলো পড়ার জন্য তিনি বিভিন্ন ভাষা শেখেন। যেমন গ্রিক ভাষায় আমরা জানি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুটি মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি, যেটি যীশুখ্রিস্টের জন্মের 5000 বৎসর পূর্বে অন্ধকবি হোমার লিখেছিলেন, যেটি তিনি মুখে মুখে রচনা করেছিলেন। এবং তার মৃত্যুর 5000 বছর পরে এসে যেটি পুস্তকাকারে লিপিবদ্ধ করা হয়। যীশুখ্রিস্টের জন্মের মৃত্যুর 5000 বছর পূর্বে, কথাটি ভুল ছিল। তার মৃত্যুর 5000 বছর পরে এসে ইলিয়াড এবং ওডিসি, যেটি পুস্তকাকারে প্রকাশিত হয়। এবং এই মহাকাব্য পড়ার জন্য তিনি গ্রিক ভাষা শিখেছিলেন। সংস্কৃতিতে যেটিকে অনেকে মহাকাব্য বলেছেন, রামায়ণ, মহাভারত, এই রামায়ণ ও মহাভারত সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল এবং এই রামায়ণ মহাভারত পড়ার জন্য তিনি সংস্কৃত ভাষা শেখেন। তিনি ইংরেজি ভাষায় যত মহাকাব্য ছিলেন সেগুলো পড়ার জন্য তিনি ইংরেজি ভাষায় সুপণ্ডিত ছিলেন। তো যাই হোক, তিনি এরকম বহু ভাষায় দক্ষ ছিলেন যে তার আজন্ম লালিত স্বপ্ন তিনি বড় ইংরেজ মহাকবি হবেন এবং জগৎ জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়বে। এই স্বপ্ন নিয়েই তিনি বিলেত যেতে চেয়েছিলেন।
তো এই বিলেত যাওয়ার প্রথম ধাপ হিসেবে তিনি কলকাতা থেকে মাদ্রাজে পাড়ি জমান এবং সেখানে অনাথ মেয়েদের স্কুলের সেকেন্ড মাস্টারের চাকরি নেন এবং ইংরেজি পত্রিকার সম্পাদনা শুরু করেন। তো এই সম্পাদনা শুরু করার আদলে ইংরেজিতে পত্রিকায় কবিতা লেখার একটা সুযোগ তার হয়ে যায়। তিনি সম্পাদনার পাশাপাশি ইংরেজি ভাষায় কবিতা লেখা শুরু করেন এবং তিনি একটি কবিতার বইও লেখেন, যে বইটির নাম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে ইংরেজদের জন্য তিনি কবিতা লিখছিলেন, যে ইংরেজি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করে ইংরেজি ভাষার মহাকবি হবেন বলে স্বপ্ন দেখেছিলেন, সেই ইংরেজ কর্তৃক তিনি প্রত্যাখ্যাত হন। সেই ইংরেজরা তাকে সেভাবে গ্রহণ করেনি। আর ইংরেজি ভাষা আমরা জানি বাংলা ভাষা ১৫০০ বছরের পুরনো। আর পৃথিবীতে যখন ভাষার উৎপত্তি হয়, সে ভাষায় সাহিত্য রচনা অস্বাভাবিক কিছু না। যেমন গ্রিক ভাষা, লাতিন ভাষা, হিব্রু ভাষা, ইংরেজি ভাষা, এ ভাষার সাহিত্য বাংলা ভাষার সাহিত্যের চেয়ে অনেক পুরনো। ইংরেজি ভাষায় তখন অনেক নামকরা কবি সাহিত্যিকের জন্ম হয়ে গেছে। তাই মাইকেল মধুসূদন দত্তের মতো বাঙালি ইংরেজ কবি তাদের তেমন পছন্দ হয়নি। তো মাইকেল মধুসূদন আশাহত হয়ে মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে আসেন। এবং কলকাতায় ফিরে এসে তিনি কলকাতা পুলিশ কোর্টের দোভাষী চাকরি নেন। এই দোভাষীর চাকরি করাকালীন তারপর একটি দায়িত্ব অর্পণ করা হয়, যে ইংরেজরা অনেক আগে থেকেই নাট্যপ্রেমী ছিল এবং ইংরেজদের কারণেই কলকাতার অনেক জায়গায় তখন নাট্যশালা গড়ে ওঠে। তো ইংরেজরা তো বাংলা তেমন বুঝতেন না, তো নাটকগুলো ইংরেজিতেই মঞ্চস্থ হতো। একটি বাংলা নাটকের ইংরেজি অনুবাদ করার দায়িত্ব মাইকেল মধুসূদনকে দেয়া হয়। তো মাইকেল মধুসূদন দত্ত এই বাংলা নাটকের ইংরেজি অনুবাদ করতে যে তার কেন জানি মনে হলো তিনি এর থেকে ভালো নাটক লিখতে পারেন। অথচ আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষাকে ঘৃণা করতেন। বাংলা ভাষা শিখার তেমন গরজ তখনও তার ভিতরে গড়ে ওঠেনি। তো যখন তিনি ঘোষণা দিলেন যে এর থেকে ভালো নাটক তার পক্ষে লেখা সম্ভব, তখন মাইকেল মধুসূদন দত্তের যেসব বন্ধু ছিলেন তারা মুখ টিপে হাসলেন, যে মাইকেল মধুসূদন দত্ত তখনও পৃথিবী বানানটা শুদ্ধ করে লিখতে পারেন না, সেই মাইকেল মধুসূদন দত্ত যদি বলেন যে তিনি ভালো বাংলা নাটক লিখতে পারেন, এটি হাসারই কথা। তো যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আমরা জানি এই ফাঁকে একটু কথা বলে রাখা দরকার যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা কথা সাহিত্যিক। তো তিনি একদিন কলকাতা গিয়েছিলেন কিছু কাজের জন্য। তো কলকাতা যাওয়ার পরে যে ভাষায় তিনি ছিলেন এবং যে কক্ষে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল সেখানে কোনো মশারির ব্যবস্থা ছিল না। আর মশারির ব্যবস্থা না থাকার কারণে তিনি চিন্তা করলেন যে কলকাতার যে মশার উপদ্রব, এই উপদ্রবে সারা রাত কোনোভাবেই ঘুমানো যাবে না।
তো তিনি দেখলেন যে রুমটিতে পুরনো অনেক কাগজ স্তূপ করে রাখা আছে। তো সেই কাগজগুলো তিনি চিন্তা করলেন এই কাগজগুলো পড়েই রাতটা কাটানো যাবে। তো পত্রিকার সাহিত্যের পাতা থাকে, তো সেই সাহিত্যের পাতায় বিভিন্ন ছড়া, কবিতা, গল্প, উপন্যাসের অংশ বিশেষ ছাপা হয়ে থাকে। তিনি সেগুলো পড়তে লাগলেন এবং পড়ার পরে তার কেন জানি মনে হলো যে তার পক্ষে থেকে ভালো কিছু লেখা সম্ভব। যেমন মানিক বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, তিনি ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তো তিনিও এক সময় এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন বিভিন্ন লেখা দেখে যে এর থেকে ভালো ছোট গল্প আমি লিখতে পারি, এবং তিনি লিখে দেখিয়েছিলেন তার অতসীমা আমি নামক প্রথম ছোট গল্প। তো মাইকেল মধুসূদন দত্ত সেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং বাংলা নাটক তিনি লিখতে শুরু করেন এবং বাংলায় প্রথম নাটকও তিনি লেখেন, যে নাটকটির নাম শর্মিষ্ঠা, এবং এটিই বাংলা সাহিত্যে লেখা প্রথম সার্থক নাটক। তিনি বাংলা নাট্য জগতেরও পথিকৃৎ। আর আমরা জানি পুরো মধ্যযুগ ধরে, অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যযুগ, যেটি 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই মধ্যযুগে যে কবিতার ছন্দ, সেই ছন্দের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সেখানে দেখি যে অন্তমিল পয়ার ছন্দ। সেই অন্তমিল পয়ার ছন্দের মূলে তিনি কুঠারাঘাত আনেন এবং তিনি নতুন ছন্দের আবিষ্কার করেন, যে ছন্দটির নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, যেটি অক্ষরবৃত্ত ছন্দেরই নতুন সংস্করণ। অর্থাৎ যে ছন্দকে আমরা বলে থাকি ইলুশন অফ পজ, অর্থাৎ জ্যোতিলঙ্ঘন। এই জ্যোতিলঙ্ঘনের পরে যে প্রবাহ সৃষ্টি হয় এবং সেটি থেকে এটি প্রবাহমান ছন্দ হিসেবে আমরা জেনে থাকি। যে ছন্দটি অল্প কথায়, যেমন অন্তমিল পয়ার ছন্দের কথা আমরা যদি বলে থাকি, সেখানে অল্প কথায় বক্তব্যকে শেষ করে দেওয়া হতো। সেই বক্তব্যকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য তিনি নতুন এই ছন্দের আবিষ্কার করেন, যে ছন্দটির নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। তো এই ছন্দে তিনি তার বিভিন্ন কবিতার বইগুলো তিনি এই অমিত্রাক্ষর ছন্দের উপর ভিত্তি করেই গড়ে তুলেছেন। তার লেখা যেমন নাটকের কথা বললাম, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। তিনি প্রহসন লিখেছেন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। তিনি কবিতা লিখেছেন তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বধ মহাকাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশ পদী কবিতাবলী। তো মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য সাধনা ছিল খুব অল্প সময়ের জন্য। উল্লেখযোগ্য সময় যদি আমরা উল্লেখ করি তাহলে সেটি 4 বছরের ভিতরে সীমাবদ্ধ, আর তার বাইরে যে সময় সেটি তেমন উল্লেখযোগ্য সময় ছিল না।
তো সেই হিসেবে আমরা মাইকেল মধুসূদন দত্তে এই কথা বলতে পারি যে ঝড়ের গতিতে তিনি বাংলা সাহিত্যে প্রবেশ করেছেন এবং বাংলা সাহিত্যকে তিনি যা দিয়েছেন, বাংলা ভাষা, বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে মাইকেল মধুসূদন দত্ত ততদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। তো আমাদের আজকের যে কবিতাটি ছিল বিভীষণের প্রতি মেঘনাদ, সেই কবিতাটি নিয়ে আজকে আর তেমন আলোচনা করার সুযোগ হলো না। আমরা আগামী ক্লাসে মেঘনাদ বধের বধ বা বধ অংশের ষষ্ঠ পর্ব থেকে এই অংশটি নেওয়া হয়েছে। তো সেটি নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো আজকে সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থেকো, যে যেখানে আছো, এই কামনায় আজকে শেষ করছি। খোদা হাফেজ।